আসলে ডক্টর ইউনূস সাহেব কি কাজ করবে নাকি আসলে সবকিছু ফালাই একদিন ধরে এরকম ফেক্কা মাইলা বাবারে বাবা তুরাই যে এক কর, বা যদি মনে করে যে তিনি বোঝেন না, তারা আরো ভালো বোঝেন, তাদেরকে কেন নেওয়া হলো না? 21 জনে হবে না, 31 দরকার। সকল আলোচনার মূল যে বিষয়টা সেটা হলো যে নির্বাচন কবে হবে অথবা ওনারা নির্বাচন কবে দেবেন। এই পুরো এন্টায়ার স্বৈর শাসনের সময় বিএনপি কি রোল আছে, বিএনপির রোলটা আদতে স্বৈরাচার পতনের জন্য কিভাবে কাজ করেছে, বিএনপি থাকায় বিরাট সংকট তৈরি হলো। এই যে আজকে আওয়ামী লীগ একটা অত্যাচারী, ভয়ঙ্কর অত্যাচারী, নিপীড়ক, জালেম একটা দল এবং সংগঠন। ডক্টর ইউনূস বনাম জেনারেল ওয়াকার, পরিণাম ভয়াবহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ, যে দলটাকে আমরা মূলত চরমোনাই পীরের দল হিসেবে জানি, এই দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম জামাত ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য ধর্মভিত্তিক দলগুলোকে জোট গঠনের আহ্বান জানিয়েছেন। একই সাথে তিনি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের তীব্র সমালোচনা করেছেন। মধ্যরাতে সরানো হলো এস আলমের 14টি বিলাসবহুল গাড়ি, তত্ত্বাবধানে বিএনপি নেতারা। মধ্যরাতে এস আলমের 14টি গাড়ি সরানোর অভিযোগ বিএনপি নেতাদের বিরুদ্ধে। আমি একটা কথা বলি, হাসান আর সারজিৎ এরা ছিল ভিলেন। দয়া করে কথাগুলো শুনবেন, এরপর আমাকে আপনারা যদি গালি দেন আমার কোনো আপত্তি নেই। হাসান আর সারজিৎ কি একটা মার খেয়েছে? কেউ বলতে পারবে হাসান আর সারজিৎকে একটা কেউ আঘাত করেছে? এরা কখনোই 9 দফা কিংবা 1 দফা দাবির পক্ষে ছিল না। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনারা জানাচ্ছি স্বাগতম। আমাদের পাওয়া তাজা এবং গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে কিন্তু বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া মাঠে নেমে গেছে এবং জামায়াতবাদীদেরকে হুঙ্কার দিয়ে কথা বলেছে। হঠাৎ কেন বেগম খালেদা জিয়া মাঠে নামলো? তাহলে কি এবার জামায়াতবাদীর অবস্থা ভয়াবহ খারাপ হতে চলেছে? আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। সেই সাথে বিএনপিদেরকে দুর্নীতিবাজ বলে আখ্যায়িত করেছে জাহির টাকি। প্রিয় দর্শক বন্ধুরা, হঠাৎ কেন জাহির টাকি এভাবে চটে গেলেন? আজকের এই ভিডিওতে বিস্তারিতের মাধ্যমে সব কিছু দেখতে পারবেন। আশা করি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট থাকবে, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক দেখে আসি। তাছাড়া বাংলাদেশে রাজনীতি হয় না। আপনি দেখেন, আমি একটু আপনাদেরকে পেছনে নিয়ে যেতে চাই। মাওলানা মামুনুল হক সাহেব, তিনি যখন আপনার গ্রেপ্তার হলেন, হেফাজতের লক্ষ লক্ষ কর্মী এক রাতে উধাও, মার্কেটটা খালি, তাই না? যে আবার বের হলেন, এখন দেখা যাচ্ছে যে হেফাজতের আসলে কি পরিমাণ জনবল আছে। এই মুহূর্তে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম অথবা টেলিভিশন মিডিয়াতে খুব বেশি কাভারেজ পাচ্ছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। পাশাপাশি আমরা যদি দেখি বিএনপির যারা একদম মাথা, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান আওয়ামী লীগ সরকারের পতনের পরেও তিনি আসলে মানে কেন এখনো দেশে আসছেন না, আমি নিজেও সেটা বুঝতে পারি না। আর তারই না আসার কারণে বেগম খালেদা জিয়ার অসুস্থতার মাঝখানে কেউ কেউ মনে করছেন যে আসলে যেই ফোকাসটা বিএনপির পাওয়ার দরকার ছিল, সেই ফোকাসটা পাচ্ছেন জামায়াতের আমির। আর এজ এ রেজাল্ট সারা বাংলাদেশে ওনার কথাগুলো ছড়িয়ে যাচ্ছে। আবার আওয়ামী লীগের প্রতি এই যে উদারপন্থী মেন্টালিটি দেখিয়েছেন, তবে কথার মধ্যে প্যাচ আছে, অনেকে বোঝেন নাই। তিনি কিন্তু বলছেন যারা ভিকটিম আওয়ামী লীগের হাতে, তাদের ন্যায় বিচারের জন্য তিনি কাজ করবেন। সো অনেকে অনেক রকম তার ব্যাখ্যাটা নিয়েছেন। এই যখন অবস্থা, তখন অনেকে বলছিলেন যে বিএনপির আসলে হাল ধরার জন্য হয়তো বেগম খালেদা জিয়া নয়তোবা তারেক রহমান, এই দুজনের একজনকে মাঠে নামা উচিত। তবে এই মুহূর্তে আমরা দেখেছি শেখ হাসিনার পতনের আগ পর্যন্ত বেগম খালেদা জিয়ার প্রাণ নিয়ে বেশ কয়েকবার শঙ্কা ছিল, বাঁচবেন কিনা, অতি দ্রুত তাকে বিদেশে পাঠানো উচিত। কিন্তু সরকার পতনের পরও বেগম খালেদা জিয়া তিনি দেশেই আছেন, বিদেশ যাননি। সবচেয়ে মজার বিষয় হচ্ছে তিনি আসলে এখন মানসিকভাবে অনেকটা সুস্থ হয়েছেন। দেহ মনকে প্রভাবিত করে নাকি মন দেহকে প্রভাবিত করে, ফিলোসফিতে দীর্ঘ যুগ ধরে চলে আসা একটা সংঘাত ছিল। তবে সেই সংঘাতটাতে যেটা ফাইনালি প্রমাণ হয়েছে, মন দেহকে পরিচালিত করে। আর এই কথাটা আরও একবার প্রমাণ করেছেন বেগম খালেদা জিয়া। দীর্ঘ 7 বছর পর, কয় বছর? 7 বছর পর প্রথমবারের মতন রাজনীতির মাঝে পদযাত্রা শুরু করেছেন বেগম খালেদা জিয়া। এতদিন যাবৎ নেতাকর্মীদের সাথে শুধু কথা বললেও এর বাহিরে বহির্বিশ্বের সাথে কোনো রকম যোগাযোগ করেননি। বা এই প্রথমবারের মতন 7 বছর পর বিদেশি কূটনীতিকদের সাথে গতকালকে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আপনার রাত 8:30টার দিকে তার গুলশানের যে বাসভবন ফিরোজা, সেখানে এসেছিলেন ব্রিটিশ কমিশনার সারাহ কুক। বিএনপির পক্ষ থেকে জানানো হয়, খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা জানতে এসেছিলেন। সাবেক 3বারের প্রধানমন্ত্রী এবং রাজনৈতিক ব্যক্তিত্ব হওয়ায় দেশের বর্তমান পরিস্থিতিতেও আগামী নির্বাচন নিয়ে আপনার বৈঠকে আলোচনা হয়েছে। তার মানে তিনি বেসিক্যালি রাজনৈতিক ইস্যুগুলোতে, পশ্চিমাদের অবশ্যই একটা কমন ইস্যু এই মুহূর্তে বিএনপির সাথে কমিউনিকেশন করা, বা জামাতের সাথে চীন করছে, বিএনপির সাথেও করছে, কূটনৈতিক কানেক্টিভিটিটা শক্ত হওয়া জরুরি। বিএনপির একটি সূত্র বলছে যে খুব দ্রুতই তিনি লন্ডন যেতে পারেন। সেখানে তারেক রহমান এবং তার ছোট ছেলের আরাফাত কোকর পরিবার থাকে। তো আমির খসরু তিনি বলছেন যে চেয়ারপারসনের মেডিকেল বোর্ড আছে। আমরা যদি দেখি এখানে ব্রিটিশ হাই কমিশনারের সাথে নির্বাচন সহ আর বিভিন্ন ইস্যুতে তারা কথাবার্তা বলেছেন, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন। এখন বেগম খালেদা জিয়ার এই বৈঠকের পর
যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন তারা মনে করছেন যে এটা খালেদা জিয়ার প্রথম পদযাত্রা শুরু হলো। এখন এই পদযাত্রা বা এই যে মিটিং তিনি শুরু করলেন, অথবা কালকে আরেকটা টিমের সাথে কথা বলবেন, দলীয় হয়তো ফোরাম বা বৈঠকে তিনি অনলাইনে ভাষণও দিতে পারেন, তো এগুলোর আসলে ইফেক্টটা কি হবে? জামাতের জন্য কেন এটা একটু নেগেটিভ ইস্যু তৈরি হচ্ছে? এই মুহূর্তে মাঠের রাজনীতিতে নানান ইস্যুতে বিএনপি এবং জামাত টোটালি তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। এতদিন যাবত একটা ফোর্স থাকলেও নির্বাচনকে কেন্দ্র করে অথবা ডক্টর ইউনূস সাহেবের যে মেয়াদ সেটাকে কেন্দ্র করে নানানভাবে বিএনপি জামাতের মধ্যে ফাটলটা স্পষ্টত আসছে। একদল আরেকদলকে মানে জামাত সরাসরি বলছে যে বিএনপি আসলে লুটপাট করে, এগুলো নিয়ে কিন্তু আবার পাল্টাপাল্টি বক্তব্য আছে। তো এই মুহূর্তে বিএনপিকে গোছানোর জন্য আবার সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিএনপি যে অ্যাক্টিভিটিসগুলো চালাচ্ছে সেগুলো কিন্তু দৃশ্যমান। যদিও তারেক রহমান শক্ত, যে আমাদের মির্জা ফখরুল ইসলাম সাহেব তিনিও শক্ত, রিজভী সাহেব শক্ত, কিন্তু এরপরেও কন্ট্রোল হচ্ছে না। ওই 5% শেষরা বা টোকাই এগুলো প্রত্যেক দলেই থাকে, এরা দলকে নষ্ট করে। তো এখন বেগম খালেদা জিয়া তিনি যদি মাঠ পর্যায়ে বিভিন্ন জায়গায় যান, সভা সেমিনার সমাবেশ করেন, সেক্ষেত্রে বিএনপির নেতাকর্মীদেরকে যে চেইন অফ কমান্ডের মধ্যে আনা অথবা নির্বাচনী ইস্যুতে যে এই মুহূর্তে যে বিচ্ছিন্ন ঘটনাগুলো ঘটছে সেগুলোকে বন্ধ করা, স্থানীয় নেতারাও একটু শক্তিশালী হবে, আশ্বস্ত হবে, এরকম নানান কিছু ঘটতে পারে। এতে জামাত এখন অটোমেটিক একটা পজিটিভ ফিডব্যাক পাচ্ছে ওই 5% নেতাকর্মীদের জন্য। কেন? এই 5% নেতাকর্মীর খবর প্রতিদিন গণমাধ্যমে আসছে, আওয়ামী লীগ বিভিন্ন জায়গায় শেয়ার করছে, আমরা এগুলো নিয়ে সমালোচনা করছি। তো জনমনে যেমন আমাদের কমেন্টের দিকে তাকারে আসে যে না ভাই এবার জামাতে দিয়ে দেখা যায়, এই যে পারসেপশনটা এটা বড় আকার তৈরি হচ্ছে। এখন এই পারসেপশনটাকে যদি বিএনপি মোকাবেলা করতে চায় তাহলে তাদের হাতে অপশন একটাই, সেটা হচ্ছে তাদের যারা কেন্দ্রীয় মানে লিড করার এই কি বলে যে জিয়া পরিবারের যারা আছেন, হয়তো বেগম খালেদা জিয়া অথবা তারেক জিয়া, দুইজনের একজনকে মাঠে থাকতে হবে, পাশাপাশি দলীয় নেতাকর্মীদেরকে শক্তভাবে নির্দেশনাটা মানাইতে হবে যে পেশি শক্তি অথবা লুটপাট অথবা ক্ষমতায় আসার আগেই এর হেরে মামলা দিয়ে যে গণহারে দেওয়া হচ্ছে, রিজভী সাহেব কিন্তু কালকে বক্তব্য দিচ্ছেন যে আওয়ামী লীগের মধ্যে যারা ভালো মানুষ যারা লুটপাট করেন তাদেরকে গণহারে মামলা দেওয়া যাবে না। এটাও কিন্তু একটা পলিসিগত বক্তব্য, তাই না? জামাত একদিকে ক্ষমা করে দিচ্ছে, দেখেন কি সুন্দর উদার মেন্টালিটি। তো উদারতা বনাম উদারতা দিয়াই খেলাটা কিন্তু খেলতে হবে। তো এতদিন যাবত জামাত একটা শূন্য মাঠ পেয়েছিল, বেগম খালেদা জিয়া গতকালকে থেকে তিনি কথা বলা শুরু করেছেন, খুব শীঘ্রই হয়তো আরও বিভিন্ন জায়গায় আমরা তাকে দেখতে পাবো। তবে তারেক রহমান কোনো এক অজানা কারণে বাংলাদেশে আসছেন না, সম্ভবত আইনি প্রসেসিং ইস্যু আছে, নানান কিছু আছে, আই ডোন্ট নো, সেটার পরে হয়তো তিনি আসবেন। যাই হোক, দেখা যাক বিএনপি তার ভালো কাজের মাধ্যমে জামাতকে কতটুকু ডিফিট করতে পারে। তবে জামাতও ভিন্ন কৌশল এটে রেখেছে, এটা অনেকে আপনারা বুঝতে পারতেছেন জামাতের পরিকল্পনা কোথায়। ইসলামিক যে সমমনা দলগুলো আছে, হেফাজত ইসলাম, জামাত ইসলাম, তারপর হচ্ছে চরমোনাই টিম, আরও যে বিচ্ছিন্ন টিমগুলো আছে, তাবলিগে জামাত, সবগুলো যদি একত্রিত হয় দেন বিএনপি কিছুটা ঝামেলায় পড়বে। মানে মাঠটা যেমন একা জামাত আসলে বিএনপিকে ডিফিট করতে পারবে না, বাট ইসলামিক দলগুলো অলরেডি জামাতের নিয়ে মিটিং টিটিং করে ফেলছে, তারাও কম বোঝে না। সিট ভাগাভাগি কেমনে হবে না হবে সেটা পরে, বাট এই পরিস্থিতি আগাইলে জামাতের জন্য কিন্তু বিএনপির জন্য জামাত যেমন একটা শক্তিশালী জোট হয়ে তারা ইসলামী আন্দোলনকে একত্রিত করছে, অপরদিকে বেগম খালেদা জিয়া অথবা তারেক রহমান তিনারা যখন মাঠ পর্যায়ে নামবেন তখন বিএনপির জনপ্রিয় মত বা আরও বিভিন্ন কিছু এগুলো আর একটু শক্তিশালীভাবে নেগেটিভ দিকগুলো চাপা পড়বে, পজিটিভ দিকগুলো সামনে চলে আসবে। দেখা যাক কোন দিকে যায় বেগম খালেদা জিয়ার পরবর্তী মুভমেন্ট। শেখ হাসিনার পতনের পর বিভিন্ন জায়গায় বিএনপির চাঁদাবাজি এবং দখলদারি নিয়ে কথা বলতে চাইছি। আমাকে অনেকেই লিখছেন মন্তব্য এটা নিয়ে কথা বলার জন্য, নিশ্চয়ই কথা বলবো, এটার জন্য বলছি না, এটা একটা গুরুত্বপূর্ণ ইস্যু, ইনফ্যাক্ট বিভিন্ন টক শোতে এটা নিয়ে কথা বলেছিও, কিন্তু আজ এখানে একটু আলাদাভাবে বলতে চাই। এটাকে আমরা কিভাবে দেখবো, এটাকে কিভাবে ডিল করা উচিত হবে সেটা নিয়ে। তার আগে একটা কথা একটু বলে রাখা জরুরি। আমি কয়েকদিন আগে একটা ভিডিও করেছিলাম যেখানে বিএনপির এই গণঅভ্যুত্থানের ভূমিকা কি ছিল সেটা নিয়ে কথা বলেছি। সেখানে আমি শুধুমাত্র জুলাইয়ে তাদের যে পার্টিসিপেশন, তাদের শহীদ হওয়া, সেটা নিয়ে একমাত্র গুরুত্ব দিতে চাইনি। আমি বলেছি বিগত যে পুরো স্বৈরাচারের সময়টা 15 বছর বিএনপি যেভাবে লড়াই করেছে সেটা অনেক বড় গুরুত্ব রয়েছে আমাদের এই দেশটাকে আজকে এই জায়গায় ফিরে পাওয়ার ক্ষেত্রে। ইয়াস, আমি খুব সিরিয়াসলি মনে করি, কারণ বিএনপি ওই সময়টা যদি মাঠে অ্যাক্টিভ না থাকতো তাহলে বাংলাদেশ অনেক আগে আরো ভয়ঙ্কর রকম স্বৈরাচারে পরিণত হতো, কোনো সন্দেহ আমি দেখি না তাতে। তারা নানাভাবে সাফার করেছে, তারা মজলুম হয়েছে, তাতে শেখ হাসিনাকে আরো জালিম হয়ে উঠতে হয়েছে, এবং সেটাই আমাদের মধ্যে নানা রকম ভাবে বারুদ তৈরি করেছে, ক্ষুব্ধতা তৈরি করেছে, আন্তর্জাতিক চাপ তৈরি করেছে হাসিনার উপরে। আলটিমেটলি শেখ হাসিনা অন্তর্গতভাবে দুর্বল হয়ে পড়েছিল। যে সেইখানে অনেকে আমাকে বলেছেন ওই ভিডিওর মন্তব্যেই যে আমি কেন বিএনপির এগুলো নিয়ে কথা বলছি না, এটা নিয়ে কথা বলছি না, বিএনপির লোকজন চাঁদাবাজি করছে, দখলদারিত্ব করছে, বাজে ভুল মামলা করছে, সেগুলো নিয়ে কেন কথা বলছি না। এটা একটা কৈফিয়ত একটু আগে ভাগে বলে রাখা ভালো। মানে সেই ভিডিওতে আমার যে আর্গুমেন্ট ছিল, যে বিষয় নিয়ে আলোচনা ছিল, তার সাথে আসলে কোনো সম্পর্ক নেই। বিএনপি এখন যা করছে সেটা নিয়ে আমার বক্তব্য আছে এবং বিএনপির অ্যাটিটিউড নিয়ে আমি কথা বলবো, কিন্তু এটা যদি আরো বিভৎস পর্যায়েও চলে যায় তাতে বিএনপির এই এন্টায়ার সময় যে লড়াই সংগ্রাম সেটা মিথ্যা হয়ে যায় না, আমি মনে করি। এবং আমরা যখন আমাদের এই গণঅভ্যুত্থানের পরিস্থিতিকে নিয়ে আলোচনা করব, সেটার কন্ট্রিবিউশন নিয়ে কথা বলবো, সেটার প্রভাব নিয়ে কথা বলবো, তখন ওই সময় কে কি করেছে সেটা নিয়েই কথা বলবো। এরপর বিএনপি কি করছে বা অন্য কেউ কি করছে সেটা নিয়ে আলোচনার কিছু নাই ওই আলোচনার প্রেক্ষাপটে। ধরি ছাত্ররা যে রাজনীতি করছেন, তারা রাজনীতি করবেন, তারা এখন আস্তে আস্তে সংগঠিত হচ্ছেন, যারা এই বৈষম্য বিরোধী ছাত্র
আন্দোলন যেটা, সেটা সমন্বয়কেরা, তারা অন্তত এই আন্দোলনের সামনে ছিলেন, তাদের প্রতি আমাদের সবার রেসপেক্ট আছে এবং তাদের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। তারা জীবনের ঝুঁকি নিয়েছেন, কারণ তাদেরকে আমরা চিনতে পারছিলাম স্পেসিফিকলি বেশ বেশ কয়েকজন সমন্বয়ককে। কোনো একদিন তারা বিপথে গেলেন, তারা ভয়ঙ্কর কিছু হয়ে উঠলেন, তাতে এই আন্দোলনে তাদের যে প্রভাব, তাদের যে অবদান, সেটা নিশ্চয়ই খাটো নয়। আমাদের এই জিনিসটা চর্চা করতে শিখতে হবে। আমরা একটা মানুষকে, ইয়েস, বিএনপি অ্যাজ এ হোল কি সেটা নিয়ে যদি আমাদের কোনো আলোচনা হয়, সেটাতে আমরা বিএনপিকে পয়েন্ট দেবো, সব যোগ বিয়োগ করে পজিটিভ না নেগেটিভ রাখবো, সেটা একটা ব্যাপার। কিন্তু যখনই আমরা আমাদের শেখ হাসিনা এই মাফিয়া বিরোধী যে মুভমেন্ট, এটা একটা দীর্ঘ হিস্ট্রি আছে, দীর্ঘ হিস্ট্রি লিখিত হবে, তার মধ্যে বিএনপির জায়গাটা বিএনপিকে দিতে হবে। তার মধ্যে বিএনপি পরে এখন পতনের পর বা ক্ষমতায় এসে কত খারাপ হয়ে গেল যদি হয়, সেটা আলোচনার জায়গা, এর মধ্যে না, সেটা আরেক আলোচনা। যাই হোক, বিএনপি 5 আগস্টের পর থেকে বেশ কিছু জায়গায় চাঁদাবাজি, এবং আমরা এরকম রিপোর্ট দেখেছি পরিবহন সেক্টরে, ইন্ডাস্ট্রিতে, ওই যে ছুটের, যে বিশেষ করে গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে ছুটের ব্যবসা, এবং বিভিন্ন জায়গায় বাজার হাট, যারা ফুটপাতে ব্যবসা করেন, এখানে শুধু বিএনপি না, আরো আরো গ্রুপ আছে, কিন্তু বিএনপি যেহেতু বড় সংগঠন, তাদের সংখ্যাটা হয়তো বেশি এবং তাই তাদের নামও আসছে। শুধু তাই নয়, বিএনপির বিভিন্ন লোকজনের দিক থেকে মানে আগে আওয়ামী লীগের সময় যে ধরনের ভুয়া মামলা দেওয়ার চর্চা ছিল, চেষ্টা ছিল, সে ধরনের চর্চা চেষ্টা আছে, এবং সেই মামলা দিয়ে এই ধরনের অভিযোগও কখনো কখনো শোনা গেছে যে তারা সেটা দিয়ে ফিনান্সিয়ালি বেনিফিটেড হওয়ার চেষ্টা করছেন। এই ধরনের অভিযোগ আছে এবং অনেক অভিযোগই সত্য। দেশের শীর্ষস্থানীয় পত্রপত্রিকাগুলোতে এই ধরনের রিপোর্ট এসেছে, এবং আমরা দেখেছি বিএনপির খুব শীর্ষ পর্যায়ের নেতারাও চাঁদাবাজির সাথে যুক্ত হয়েছেন, বিশেষ করে পরিবহনের চাঁদাবাজির সাথে। আমি সাফাইয়ের জায়গায় যাচ্ছি, কিন্তু আমাদের অর্থনীতির একটা জিনিস একটু বুঝতে হবে। আমাদের অর্থনীতির যে স্ট্রাকচার, যেভাবে এই অর্থনীতি কাজ করছে, সেটার মধ্যে একটা মূলগত সমস্যা আছে। আমি একটা উদাহরণ দিই, যে আমাদের ফুটপাথে যারা ব্যবসা করেন, তারা যে জায়গাটায় বসেন সেই জায়গাটাতে তারা চাঁদাবাজির শিকার হন। এর মধ্যে একটা টাকা তোলা হয়, সেই টাকাটা বিভিন্নভাবে বাটোয়ারা হয়, আমরা জানি, এটা পুলিশ পায়, এটা এক সময়ের কথা বলছি, আওয়ামী লীগ পেত, এইভাবে তারা ভাগ বাটোয়ারা করে এই টাকাটা দিতেন। এখন যেটা দাঁড়ালো, ওই স্পেসিফিক জায়গাটায় তিনি যেটা ব্যবসাটা করছেন, সেই জায়গাটা নির্ধারিত করার ক্ষেত্রে এই চাঁদাটা ভূমিকা রাখতো। এই চাঁদাটা যদি না হয়, দেখা যাবে ওইখানে লড়াই লেগে গেছে কে বসবে, কোন একটা বেটার পজিশনে লড়াই লেগে যাবে, কারণ আরেকজন চাইবেন সেখানে বসতে, সেখানে ব্যবসা করতে। এই ধরনের জটিলতা আছে আমাদের দীর্ঘদিন থেকে। এই ধরনের একটা সিস্টেম আমরা শুরু করে দিয়েছি। অনেক অবৈধ জিনিস আমাদের সমাজে চলে, অবৈধ বাহন চলে রাস্তায়, অবৈধ জায়গায় আমরা নানান রকম কাজ করি, অবৈধ বিদ্যুৎ লাইন টানি, এরকম বহু অবৈধতা আছে। এই দেশের অর্থনীতি এই অবৈধতার উপরে ভিত্তি করে বসে আছে। ফলে ওই জায়গাটা, মানে রেন্ট সিকিং, অর্থনীতির রেন্ট সিকিং যেটা আছে, সেই জায়গাটা কেউ না কেউ দখল করবেই, করেই। এবং সেটা যেটা হয়েছে, এখন বিএনপি অনেক বেশি পাওয়ারফুল ফোর্স, ফলে বিএনপি এসে এই জায়গাটা দখল করেছে। এবং বিএনপির যে খুবই আদর্শবাদী, শুদ্ধবাদী দল, এটা আমরা নিশ্চয়ই এই দেশে বসবাস করে কেউ মনে করিনি। বিএনপি লড়াইটা করেছে এবং বিএনপি একটা গণতান্ত্রিক ট্রান্সফরমেশনে আসছে, ভবিষ্যতেও বিএনপি এই লড়াইটা করবে, আমরা এটা এক্সপেক্ট করি। আমরা বিএনপির এই আচরণকে নিশ্চিতভাবে কন্ডেম করি, সিরিয়াসলি কন্ডেম করি। আমরা দেখতে চাই না বিএনপি এই কাজটা করবে। তবে বিএনপিকে তার প্রাপ্য যে প্রশংসা, সেটাও করা দরকার আছে, কারণ দ্য ওয়ে বিএনপি রেসপন্ডেড টু অল দিস, এটা খুবই চমৎকার, এটা খুবই আশা জাগানিয়া। আমরা দেখবো যখনই যেখানে এই ধরনের অভিযোগ তৈরি হয়েছে, ওর দখল, মানে জমি দখল করেছে, কারো ব্যবসা প্রতিষ্ঠান দখল করেছে, কারো মাছের ক্ষেত দখল করে ফেলেছে, এই ধরনের অভিযোগ যখনই আসছে, বিএনপি খুব তড়িৎ ব্যবস্থা নিয়েছে। অনেক নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, এবং সাংগঠনিক সম্পাদক পর্যায়ের মানুষজনও বহিষ্কৃত হয়েছে বিএনপি থেকে, শুধুমাত্র এই ধরনের অভিযোগ আসার কারণে। সো ইটস এ ভেরি গুড সাইন। বিএনপি সর্বোচ্চ নেতৃত্ব অন্তত চেষ্টা করছে এই ধরনের ঘটনা যাতে না ঘটেন, তারা রিকগনাইজ করছেন এগুলো কোনোভাবেই হতে পারে না। বিএনপির লোকজন এস আলমের গাড়ি বের করে নিয়ে গেছেন, সেটা নিয়ে তাদেরকে শোকজ করা হয়েছে। শুধু তাই না, আমি আরেকটা বিষয়কে খুব গুরুত্ব দিতে চাই, সেটা হলো জনাব সালাউদ্দিন আহমেদ দেশে ফিরে এসে যখন তার এলাকায় গেলেন, তিনি যে গাড়িতে চলেছেন সেই গাড়িটা এস আলমের নামে রেজিস্ট্রিকৃত, এমন একটা রিপোর্ট একটা লিডিং ডেইলি নিউজ পেপারে এসছে। এরপর আমরা দেখলাম যে তাকে শোকজ করা হয়েছে, কিন্তু সেটা চাইতেও বড় কথা, ওই শোকজেরও আগে জনাব সালাউদ্দিন আহমেদ একটা সংবাদ সম্মেলন করেছেন, করে সেখানে তিনি এই ব্যাপারে ক্ষমা চেয়েছেন। ভেতরগতভাবে বিএনপি কত পাল্টে গেছে, বিএনপি আদতে একেবারেই পাল্টে গেছে কিনা, এই ডিবেট কেউ করতে পারেন, এই ডিবেট ভ্যালিডও। কিন্তু একটা জিনিস আমরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছি, বিএনপি এটা রিয়েলাইজ করছে এই দেশের রাজনীতি আর আগের জায়গায় নেই, এবং নতুন যে রাজনীতির জায়গা তৈরি হচ্ছে, বিএনপিকে সেটার সাথে অ্যাডজাস্ট করে চলতে হবে। জনগণের প্রত্যাশা আছে, এটা তো ফ্যাক্ট। আমরা শেখ হাসিনাকে, এই মাফিয়াকে দেশ থেকে পালাতে বাধ্য করেছি জীবন দিয়ে, এরকম আরেকটা শাসন, আরেকটা দল এসে সব দখল করবে এই দখলদারিত্বের জন্য না। এবং আমি বিশ্বাস করতে চাই, দ্য ওয়ে দ্য টপ ম্যানেজমেন্ট, টপ লিডার্স অফ বিএনপি ইজ রিঅ্যাক্টিং, যে বিএনপি অলরেডি ডিসাইড করেছে, তারা অন্তত আগে আওয়ামী লীগ যা করেছে, কোনোভাবেই সেরকম কিছু তাদের মধ্যে থাকুক, সেটা তারা চাইবে না। কিন্তু এটা ফ্যাক্ট, বিএনপি একটা বিরাট দল, এবং এই দলের মধ্যে নানা রকম লোকজন আছে, এবং পুরো পেরে উঠছে না। ইয়েস, বাংলাদেশে বিভিন্ন জায়গায় বিএনপির লোকজনের এখনো নানা রকম অন্যায়ের সাথে জড়িত হওয়া আছে, এই চর্চা আছে, এটা চলছে। কিন্তু যে বললাম, একটা বিরাট রেন্ট সিকিং অর্থনীতি আছে, এই অর্থনীতিটা খুবই লোভনীয়, খুবই লোভনীয়। সেই লোভনীয় অর্থনীতিটা দখল হচ্ছে।
কিন্তু এইদিকে আরেকটা ঘটনা ঘটছে, যারা এই অভিযোগগুলো, এই অপরাধগুলো করছেন, যাদের বিরুদ্ধে এই অভিযোগগুলো আছে, সেটার ব্যবস্থা আসলে নেওয়ানো যাচ্ছে না। আমি জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জনাব তারেক রহমান উভয়কেই এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা বলেছি। জনাব ফখরুল ইসলাম আলমগীর 2-3 দিন আগেও খুব কঠোর ভাষায় বলেছেন যে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক, কিন্তু আসলে সরকারও এই মুহূর্তে যেহেতু পুলিশ খুবই ভালনারেবল অবস্থায় আছে, পুলিশ ব্যবস্থা তো নিচ্ছেই না, বরং বিএনপির বিভিন্ন লোকাল পর্যায়ের নেতাদের চাপের কাছে তারা নথি স্বীকার করছেন, তারা যা চাইছেন তা করতে পারছেন, যার বিরুদ্ধে ভুয়া মামলা দিতে চাইছেন সেগুলোও করছেন। এরকম ঘটনা কিন্তু ঘটছে শুধুমাত্র পুলিশ শক্ত না এই কারণে। তো এর বিএনপি যা করছে তার একটা দায়ভারও বর্তমান সরকারের দিক থেকে আছে। আবার বর্তমান সরকারকে আমরা ওই দায়ভার কেন দিব, হয়তো কেউ বলতে পারেন যে এই পুলিশ যে পালিয়ে গেছে, তারা তো ওই পালিয়ে যাওয়া পুলিশ পেয়েছে, যে পুলিশকে একেবারে ধ্বংস করে গেছে শেখ হাসিনা। ইয়েস, এটাও বাস্তবতা। সো এমন একটা পরিস্থিতি আমরা আছি, এই পরিস্থিতিতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষেও এই ধরনের পদক্ষেপ নেওয়া কঠিন হয়ে উঠছে। কারণ একটা দলে বাংলাদেশের যে ধরনের রাজনীতি দীর্ঘদিন থেকে চলেছে, যে ধরনের পরিস্থিতি আওয়ামী লীগ দীর্ঘদিন থেকে করে রেখে চলে গেছে, সেই পরিস্থিতিতে বিএনপির মতো দলে এই ধরনের অন্যায় সুবিধা নেওয়ার মতো, বা অন্য কোনো দল, শুধু বিএনপি না, আমরা খুঁজলে দেখবো যে আরো অন্যান্য দল যারা আছে, ওই যে বললাম বিএনপির পাওয়ার আছে, বিএনপির সাংগঠনিক শক্তি বেশি আছে, যাদের কম আছে তারাও কম করে হলেও চেষ্টা করছে। কিন্তু এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যদি সঠিকভাবে কাজ করতে পারতো তাহলে এই ঘটনাগুলো ঘটতো না। অপরাধী থাকে, কিন্তু এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা কমে যায় যদি ল এনফোর্সিং এজেন্সি ভালো মতো কাজ করে। বটম লাইন হচ্ছে এটা, বিএনপিকে আসলে এই জায়গাগুলোতে আরো শক্ত হতে হবে, এই জায়গাগুলোতে আরো শক্ত হতে হবে। তারা যথেষ্ট সদিচ্ছা দেখিয়েছেন, প্রয়োজনে একটা জায়গায় দেখেছি যে একজনের বিরুদ্ধে মামলাও করেছেন, দ্যাটস ভেরি গুড। প্রয়োজনে বিএনপিকে এই ধরনের মামলা করতে হবে, তার দলে থাকা শুধু বহিষ্কারই আসলে যথেষ্ট না, কারণ যে অপরাধগুলো ফৌজদারি অপরাধ, সেই অপরাধগুলোর বিপরীতে বিএনপির মামলা করার মতো পরিস্থিতির সংখ্যা আরো বাড়াতে হবে। আমি বিশ্বাস করতে চাই তারা সেটা করবেন, কিন্তু এটা ফ্যাক্ট, তাদেরকে সিরিয়াসলি মনে রাখতে হবে। শেখ হাসিনা আমলে কত চাঁদাবাজি, দুর্নীতি, মিথ্যা মামলা হয়েছে, সেটা তুলনায় বিএনপি কিছু কম করছে কিনা এটা দিয়ে লোকজন বিএনপির উপরে সন্তুষ্ট থাকবে না। এই দেশের মানুষ দীর্ঘদিনের অন্যায় অবিচারে নাভিশ্বাস উঠে যাওয়ার পর তারা তাদের জীবন দিয়েছে বাংলাদেশ থেকে এই ধরনের চর্চা সরিয়ে ফেলার জন্য। এদেশের মানুষ ভোট দিতে চায়, এদেশের মানুষজন ঘুষ থেকে মুক্তি চায় সরকারি অফিসে, এদেশের মানুষ চাঁদাবাজি থেকে মুক্তি চায়। কারণ আমরা জানি চাঁদাবাজির প্রভাব ইনডিরেক্টলি যেমন আমাদের উপরে পড়ে, ধরুন পরিবহনের চাঁদাবাজি, ট্রাকে চাঁদাবাজি, দ্রব্যমূল্য দিয়ে আমরা দিই। আমরা দেখেছি শেখ হাসিনা পতনের পর মানে বিভিন্ন বাজারে শাকসবজির দাম কমে গিয়েছিল জাস্ট চাঁদাবাজি বন্ধ হয়ে যাওয়ার কারণে, আবার সেটা ফিরে আসতে শুরু করেছে। সো আমরা জনগণ সাফার করি, গরিব মানুষ সাফার করে। আর কিছু চাঁদাবাজি গরিবকে সরাসরি এফেক্ট করে। একজন ফুটপাতে যিনি ব্যবসা করেন, খুব বেশি পুঁজি না, খুব উঁচু সোশ্যাল ইকোনমিক ক্লাসের মানুষ না, এই চাঁদাবাজি তার জীবন জীবিকাকে হ্যাম্পার করে। এটা বন্ধ করা গেলে তার উপার্জন বাড়ে, তার জীবনটা আরো ভালো হয়ে ওঠে। সুতরাং এই দেশের মানুষ এই জিনিসগুলো আর নেবে না। বিএনপিকে বুঝতে হবে, বিএনপি বুঝতে পারছে। আমি এখন তো বটেই, ভবিষ্যতে কোনোদিন নির্বাচন হলে বিএনপি মানে ক্ষমতায় আসার কথা, তখনও বিএনপিকে দেখাতে হবে যে তারা এই ব্যাপারগুলোতে খুবই টাফ। আমরা এই দেশটাকে পাল্টে দিতে চাই, বিএনপি সেই পাল্টানোর পথটা বিএনপির হাত ধরে হোক। আর বিএনপিকে মনে রাখতে হবে, যদি নির্বাচনী ব্যবস্থাটাকে তারা ধ্বংস করে আওয়ামী লীগের মতো করে ক্ষমতায় থাকতে না চায়, তারা যদি চায় দেশের ইলেকট্রাল প্রসেস চলতে থাকুক, তাহলে কিন্তু তাদের মাথায় এই জিনিসটা রাখতে হবে যে এগুলো করে, জনগণকে অত্যাচার করে, জনগণের রস বের করে, পরিপুষ্ট হয়ে নির্বাচিত হওয়া যাবে না। এটা তারা বোঝেন, আমি বিশ্বাস করি, এবং তারা এখনো যেভাবে করছেন তারা আরো কঠোর হবেন, আরো কঠোর পদক্ষেপ নেবেন, এই বদনাম তাদের যাতে না হয়। কারণ সামনে একটা নির্বাচন আছে, এই সরকার যতদিন ক্ষমতায় থাকুক সেই সময় এই ব্যাপারগুলো বাড়তে থাকলে সেটা তাদের নির্বাচনী পারফরমেন্সেও প্রভাব ফেলার সমূহ সম্ভাবনা আছে। They must be very careful. প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।